আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে বেসিক ইংলিশ গ্রামারে কম্পিটিটিভ সেন্টেন্সের উপর ক্লাস শুরু হয়েছে। আজকে হচ্ছে 11তম ক্লাস। আর এই যে কম্পিটিটিভ সেন্টেন্স, এই কম্পিটিটিভ সেন্টেন্সের আজকে 5ম ক্লাস। তার মানে অলরেডি 4টি ক্লাস পাবলিশ হয়েছে। প্রথম 4টি ক্লাসে আমি কন্ডিশনালস, লেস্ট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সিন্স, no sooner dot dot then, hardly dot dot when, scarcely dot dot then, when বা before এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে 5ম ক্লাস। আজকে ক্লাসের নির্ধারিত বিষয় দুটি হচ্ছে so that এবং so dot dot that। এই যে so that এবং so dot dot that, এই দুটি রুলস, এই দুটি নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে so that। এই যে so that, এটা উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়। কি বুঝাতে ব্যবহৃত হয়? উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়। আমরা লিখি so that উদ্দেশ্য বুঝায়। so that উদ্দেশ্য বুঝায়, উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়। এই so that এর পূর্বে একটা কি থাকে? একটা সেন্টেন্স থাকে, বা বলতে পারো একটা ক্লজ থাকে, যেটা আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। so that এর পূর্বে একটা ক্লজ থাকে বা সেন্টেন্স থাকে। সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হইতে পারে, সেটা পাস্ট, বা শুধু বলতে পারো প্রেজেন্ট টেন্স। সিম্পল বাদ দাও, মনে করো প্রেজেন্ট টেন্স হইতে পারে, পাস্ট টেন্স হইতে পারে। তাহলে so that এর পূর্বে একটা ক্লজ থাকবে, সেটা হইতে পারে প্রেজেন্ট টেন্স, হইতে পারে পাস্ট টেন্স। এখন যদি so that এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আসবে ক্যান অথবা মে। দেখো, যদি so that এর পূর্বেরটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট টেন্স হয়, যদি এই যে so that, এই so that এর পূর্বেরটা যদি, পূর্বের যে ক্লজটা দেওয়া থাকবে সেই ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে এখানে সাবজেক্টের পরে আসবে ক্যান অথবা মে। আর যদি so that এর পূর্বেরটা কি হয়? পাস্ট টেন্স হয়, তাহলে এখানে আসবে কুড অথবা মাইট। এরপরে কি? এরপরে ভার্ব 1। এরপরে কি? এরপরে অতিরিক্ত অংশ ডট ডট ডট। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হও, সেটা হচ্ছে so that উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়, উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়। এই so that এর পরে প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান বা মে হতে পারে যদি প্রথমটা প্রেজেন্ট টেন্স হয়। প্রথম ক্লজটা যদি, যেটা কোশ্চেন তোমাদের দেওয়া থাকে, কমপ্লিট সেন্টেন্সের যে অংশটুকু কোশ্চেনে দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে আসবে ক্যান অথবা মে। আর যদি যে অংশ আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটা পাস্ট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে আসবে কুড বা মাইট। প্রেজেন্ট হলে ক্যান বা মে, পাস্ট হলে কুড বা মাইট। কিন্তু মূল ভার্বের কিন্তু V1 ফর্ম, অর্থাৎ মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। কারণ আমরা জানি ক্যান মে, কুড মাইট, ক্যান মে, কুড মাইট, শ্যাল উইল, শুড উড, এগুলো কি মডাল অক্সিলারি। আর এই মডাল অক্সিলারির পরে কখনোই ভার্বের পাস্ট ফর্ম হয় না। মডাল অক্সিলারির প্রেজেন্ট ফর্ম হলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডাল অক্সিলারির পাস্ট ফর্ম হলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ আমরা জানি হেল্পিং ভার্ব পাস্ট হলে মূল ভার্ব অলওয়েজ প্রেজেন্ট হয়। আর যেহেতু এগুলো মডাল অক্সিলারি, এগুলোর পরে তো পাস্টে কোনো প্রশ্নই আসে না। তাহলে এই কারণে মূল ভার্বের V1 ফর্ম, এরপরে অতিরিক্ত অংশ সেন্টেন্স কমপ্লিট করার জন্য যা প্রয়োজন। আর এই so that এর বাংলা অনুবাদ হচ্ছে যাতে। বাংলা অনুবাদ যাতে উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়। যেমন সবচেয়ে কমন একটা সেন্টেন্স হচ্ছে উই ইট so that, আমরা খাই। খাওয়ার তো একটা উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্যটা কি? জীবন ধারণ করা, বেঁচে থাকা। so that, দেখো উই, এখন so that প্রেজেন্ট টেন্স, তাহলে এরপরে কি আসবে? ক্যান বা মে। উই মে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম লিভ, উই মে লিভ। আমরা যদি পাস্ট দেখি, সেটা হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট so that, সে মার্কেটে গিয়েছিল, তার উদ্দেশ্য কি? অবশ্যই কিছু কেনার জন্য। দেখো হি ওয়েন্ট টু মার্কেট, so that, এরপরে সাবজেক্ট হি। এখন ওয়েন্ট V2 ফর্ম, এটা V1 ফর্ম ছিল, এখানে মে লিভ হয়েছে, কিন্তু ওয়েন্ট কিন্তু V2 ফর্ম। এখানে কি হবে? এখানে কুড বা মাইট হবে। হি ওয়েন্ট টু মার্কেট so that he could
বাই এ ড্রেস। তাহলে এখান থেকে ক্লিয়ার হও যে সো দ্যাট উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়, যার বাংলা অনুবাদ হচ্ছে যাতে আমরা খাই, যাতে আমরা বাঁচতে পারি। সে মার্কেটে গিয়েছিল যাতে সে একটি ড্রেস কিনতে পারে, কিনতে পারতো, ঘটনা পাস্ট। এখন দেখো সো দ্যাট এর পূর্বেরটা প্রেজেন্ট সিম্পল, এই কারণে এখানে মে লিভ, এখানে পাস্ট সিম্পল, এই কারণে কুড বাই, যেটা গঠনে আমাদের লেখা আছে। দেখো আমরা আরো একটা সেন্টেন্স লিখি, যেমন হি undergoes hard work, he undergoes hard work, সে কঠোর পরিশ্রম করে। উদ্দেশ্য কি কঠোর পরিশ্রম করার? জীবনে উন্নতি করা বা তার দৈনন্দিন যে জীবিকা সেটা নির্বাহ করা। তাহলে he undergoes hard work so that he can earn his living, তার লিভিংটা আর্ন করার জন্য। দেখো আন্ডারগোস V1 ফ্রম ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে V1 প্রেজেন্ট সিম্পল টেন্স, এই কারণে কি হয়েছে ক্যান হয়েছে, এই কারণে আর্ন হয়েছে। আর যদি পাস্ট হয় যে হি হেল্পড মি yesterday, মনে করো হি হেল্পড মি yesterday, সে গতকাল আমাকে সাহায্য করেছিল। সো দ্যাট, এবং তার সাহায্য করার উদ্দেশ্য কি? মনে করো আমি একটা প্রবলেমে পড়েছি, এই প্রবলেম থেকে প্রবলেমটা সমাধান করার জন্য সে আমাকে সাহায্য করেছিল। তাহলে হি হেল্পড মি yesterday so that I could solve the problem. যদি আমরা একটা সেন্স লিখি যে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট। দেখো উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খাওয়া উচিত। সো দ্যাট উদ্দেশ্য কি? উই ক্যান বি হেলদি, স্বাস্থ্যবান হওয়ার জন্য। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে স্টুডেন্টের পূর্বে প্রেজেন্ট সিম্পল, এই কারণে সাবজেক্ট ক্যান বা মে লিভ। এখানে পাস্ট সিম্পল, এই কারণে এখানে কুড হয়েছে, ক্যানের পাস্ট কুড, কিন্তু মূল ভার্ব এখানেও V1। আবার দেখো এখানে প্রেজেন্ট সিম্পল, এখানে ক্যান হয়েছে, ক্যান আর্ন। এখানে পাস্ট সিম্পল, যে হি হেল্পড মি yesterday, পাস্ট টেন্স, এই কারণে এখানে কুড হয়েছে। আবার এখানে প্রেজেন্ট টেন্স, উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, এই কারণে এখানে সাবজেক্টের পরে ক্যান হয়েছে। সো দ্যাটের পরে কিন্তু সবসময় সাবজেক্ট, সো দ্যাটের পরে প্রথমে সবসময় সাবজেক্ট, সাবজেক্ট থাকতে হবে মাস্ট, সো দ্যাটের পরে সাবজেক্ট থাকতে হবে মাস্ট। তাহলে আশা করি তোমরা এই যে সো দ্যাটের ব্যবহার এটা ভালো মতো বুঝেছো। এখন আমরা আসি কোথায়? সো দ্যাট, অর্থাৎ সরি সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এখন দেখো সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট বলতে পারো ড্যাটের পরে মানে কিছু অংশ থাকবে, ড্যাটের পূর্বেও কিছু অংশ থাকবে, সো ডট ডট দ্যাট বলতে পারো। এখন এই সো ডট ডট দ্যাট বাংলা অনুবাদ কি? এতই ডট ডট জে, এতই ডট ডট জে। এখন দেখো এই সো ডট ডট দ্যাট অর্থাৎ সোর পূর্বে একটা অংশ থাকবে, তোমরা জানো সোর পূর্বে একটা অংশ থাকে। এখন এই সোর পূর্বের অংশটুকু ব্যবহারটুকু বলতে পারো আগের মতোই। মনে করো আমরা যে পূর্বের অংশ বা পূর্বের যে ক্লজ, এটা আমরা প্রিন্সিপাল ক্লজ বলি, এটা প্রেজেন্টও হইতে পারে, এটা পাস্টও হইতে পারে। এই স্টুডেন্টের পরে এটা কি আসবে? সাবজেক্ট আসবে, এবং এই সাবজেক্টের পরেও ক্যান, মে, কুড অথবা মাইট। এখন ক্যান মে কখন? যখন প্রথমটা প্রেজেন্ট হবে। কুড মাইট কখন? যখন প্রথমটা পাস্ট হবে। তোমরা বিষয়গুলো অলরেডি সো দ্যাটের ব্যবহার এটা বুঝতে পারছো, যে যখন পূর্বেটা প্রেজেন্ট হলে ক্যান বা মে, পূর্বেটা পাস্ট হলে কুড বা মাইট। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যে এই সো ডট ডট দ্যাট যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কখনো কখনো আবার নেগেটিভ হইতে পারে। নেগেটিভ হলে কিন্তু একটা নট আসবে, নটটা ব্র্যাকেটে রাখলাম। যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে নট বসবে, নেগেটিভ না হলে নোটের প্রয়োজন নাই, তোমরা এটা বোঝো। এরপরে কি আসবে? এরপরে একটা ভার্ব আসবে, সে ভার্বটা অবশ্যই ওয়ান। আমাদের মনে হয় একটু বোর্ডে জায়গা কম হবে, আমরা একটু ছোট করে লিখি। তারপর মাইটের পরে একটা নট, নটটা ব্র্যাকেটে, এরপরে কি? এরপরে ভার্ব ওয়ান, এরপর আমাদের ডট 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 অতিরিক্ত অংশ।
তাহলে এই যে সো ডট ডট দ্যাট আর সো দ্যাট এর গঠনটা প্রায় সেম। এর পর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট হয়, অর্থাৎ প্রথম যে প্রিন্সিপাল ক্লজ কোশ্চেনে দেওয়া থাকবে, এই প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট হলে এখানে ক্যান বা মে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে এখানে কুড বা মাইট। তবে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচার কখনো কখনো নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে নট বসবে, কারণ ক্যান মে কুড মাইট এগুলো তো হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের সঙ্গে কি বসে? নট বসে। কিন্তু মূল ভার্বের কিন্তু এখানে প্রেজেন্ট সিম্পল ফর্ম। এই গঠনেও মূল ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম ছিল, এই গঠনেও মূল ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম, এরপরে ডট 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 অতিরিক্ত অংশ। যেমন দেখো, the man is so rich that he can buy a car. The man is so rich that he cannot eat daily. এখানে আমি যে দুটি সেন্টেন্স রেখেছি, এই দুটি সেন্টেন্স কি কারেক্ট? না, এখানে কিন্তু দুটি সেন্টেন্সই কারেক্ট নয়, একটি সেন্টেন্স ভুল আছে। যদিও দুটি সেন্টেন্সের গঠনই কিন্তু এই উপরের স্ট্রাকচার অনুযায়ী। যেমন দেখো, the man is প্রেজেন্ট টেন্স, যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এরপরে কি সো, এই যে সো, এরপরে কি এই যে ডট ডট বলতেছিলাম আমরা, এই যে ডট ডট যে মাঝখানে যে ফাঁকা অংশে এখানে যে পার্সিপিসটা বসে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, অ্যাডভার্বও হইতে পারে, তবে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সো ডট ডট দ্যাট এর মাঝখানে যে পার্সিপিসটা থাকে, যে শব্দটা বসে, যে ওয়ার্ডটি বসে, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। দেখো, রিচ একটা অ্যাডজেক্টিভ, এই রিচও তো অ্যাডজেক্টিভ, আমরা জানি রিচ অ্যাডজেক্টিভ, ধনী। এরপরে কি? এরপর আমাদের ড্যাট, এই যে ড্যাট বসছে। এরপর কি সাবজেক্ট, এই যে আমাদের সাবজেক্ট। এরপরে কি হেল্পিং ভার্ব ক্যান মে কুড মাইট, এই যে ক্যান, এই যে ক্যান। এরপরে কি নট, নেগেটিভ নট আছে। এরপরে কি ভার্ব ভি1, এই যে ভি1, এই যে এটাও ভি1। এরপর অতিরিক্ত অংশ এ কার ডেইলি। দেখো, আমাদের কিন্তু দুটো সেন্টেন্সের গঠনই হচ্ছে উপরে স্ট্রাকচারের প্রথমটা অনুযায়ী। যেহেতু দুটো প্রেজেন্ট টেন্স, প্রথম যে স্ট্রাকচার বলতে পারো, এই যে সো ডট ডট দ্যাট, সাবজেক্ট ক্যান মে, নট প্রয়োজন হলে নট, ভার্ব ওয়ান, এই গঠন অনুযায়ী। তারপরেও কিন্তু উপরের সেন্টেন্সটি কারেক্ট, এই সেন্টেন্সটি ভুল, কারণ এটা অর্থবোধক সেন্টেন্স নয়। উপরের সেন্টেন্সটি অর্থবোধক কি কারণে? দেখো, দ্য ম্যান ইজ সো রিচ দ্যাট হি ক্যান বাই এ কার। মানুষটি এত ধনী যে সে একটি গাড়ি কিনতে পারে, এটা স্বাভাবিক, ধনী মানুষ গাড়ি কিনতে পারে। কিন্তু দ্য ম্যান ইজ সো রিচ দ্যাট হি ক্যান নট ইট ডেইলি, মানুষটি এত ধনী যে নিয়মিত খেতে পারে না। এটা কি অর্থবোধক সেন্টেন্স? না, এটা অর্থবোধক সেন্টেন্স নয়। কিন্তু দেখো, যদি আমরা রিচের জায়গায় জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করে, অ্যাডজেক্টিভটা চেঞ্জ করে আমরা রিচের যেটা বিপরীত, অ্যান্টোনিম বিপরীত শব্দ যেটা পোর, সেটা বসাই, এখন কিন্তু সেন্টেন্স কারেক্ট। এখন কিন্তু আমি আর ক্লোজ দিতে পারবো না, টিক দিতে হবে। দ্য ম্যান ইজ সো পোর দ্যাট হি ক্যান নট ইট ডেইলি। তাহলে এখান থেকে একটা বিষয় তোমরা খেয়াল করো বা ক্লিয়ার হও, সেটা হচ্ছে এই যে ড্যাটের পরবর্তী যে অংশ, অর্থাৎ ড্যাট থেকে যে ক্লজটা শুরু হয়েছে, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। যদিও আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এখনো কোনো ক্লাস দেই নাই, যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ক্লাস দেওয়া শুরু করব, তখন তোমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই বিষয়টি আরো বিস্তারিতভাবে বুঝতে পারবে, তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে। দেখো, আমাদের যেটা বলি, দ্যাট থেকে যে ক্লজটা শুরু হয়েছে সেটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজ হাবোধক হবে না নাবোধক হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে এই যে সো এবং দ্যাট মাঝখানে যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার উপরে। এই যে সো এবং দ্যাট মাঝখানে যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের উপরে। আমরা লিখলাম দ্য ম্যান ইজ সো রিচ দ্যাট হি ক্যান বাই এ কার। যদি আমরা এখানে চেঞ্জ করে দেই, এই রিচের জায়গায় পোর লিখি, তাহলে কি সেন্টেন্স অর্থবোধক হবে? দ্য ম্যান ইজ সো পোর দ্যাট হি ক্যান বাই এ কার, গঠন কিন্তু সব সেম উপরে স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু সেন্টেন্স অর্থবোধক হবে না। অতএব যদি আমরা এখানে রিচ লিখি, তাহলে সেন্টেন্স অর্থবোধক। একইভাবে যখন আমরা এখানে রিচ লিখছিলাম, তখন রিচের সেন্টেন্সটাও ভুল ছিল, কিন্তু পুয়ার লেখার কারণে সেন্টেন্সটা কি অর্থবোধক। তাহলে পরবর্তী অংশ, অর্থাৎ দ্যাট থেকে যে ক্লজ শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ, সেটা অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে সো এবং দ্যাটের মাঝখানে যে শব্দ আছে সেটার উপরে। যেমন যদি আরেকটা সেন্টেন্স লিখি আমি, যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান মুভ। সে এতই অসুস্থ যে
সে নড়াচড়া করতে পারে। সেন্টেন্স কি অর্থবোধক হইল? না। আমি কিন্তু উইক লিখেছি, স্ট্রং লিখি নাই, উইক লিখেছি। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। সে এত অসুস্থ যে নড়াচড়া করতে পারে না। দেখো এখন সেন্টেন্সটা কিন্তু অর্থবোধক। তাহলে এই যে দ্যাট থেকে যে অংশটুকু হইল সেটা অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কার উপরে? এবং সো এই যে দ্যাট, এই সো দ্যাটের মাঝখানে যে অ্যাডজেক্টিভটা আছে তার উপরে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো যদি এখানে আমরা ইজ এর জায়গায় ওয়াজ করতাম, হি ওয়াজ সো উইক, তার মানে কি দ্বিতীয় গঠন। দ্বিতীয় গঠন হলে কি হইতো? কুড বা মাইট। জাস্ট এখানে ক্যান এর জায়গায় কি আসতো? ক্যান এর জায়গায় আসতো কুড। বাংলা অনুবাদ কি বলেছিলাম? বাংলা অনুবাদ যে এতই যে, এতই যে, দ্য ম্যান ইজ সো রিচ দ্যাট, মানুষটি এত ধনী যে সে গাড়ি কিনতে পারে। মানুষটি এত গরিব যে সে নিয়মিত খেতে পারে না। দেখো লোকটি এত অসুস্থ ছিল যে হি কুড নট মুভ, সে নড়াচড়া করতে পারতো না। দেখো বাংলা অনুবাদ কি আসতেছে? এতই যে। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা কি দেখো, সেটা হচ্ছে একটু খেয়াল করো, এখানে দ্য ম্যান আর হি কিন্তু সেম সাবজেক্ট। এখানে হি আর এই হি কিন্তু সেম সাবজেক্ট। একইভাবে এখানে দ্য ম্যান আর এই হি কিন্তু সেম সাবজেক্ট। যদি কখনো সাবজেক্ট ভিন্ন হয়, যদি কখনো সাবজেক্ট ভিন্ন হয়, যেমন দেখো ম্যাঙ্গো ইজ সো ডিলিশিয়াস that almost everyone wants to eat it. Mango is so delicious that almost everyone wants to eat it. আম খেতে এতই সুস্বাদু যে, আম এতই সুস্বাদু যে তাই সকলেই ইহা খেতে চায়। ম্যাঙ্গো ইজ সো ডিলিশিয়াস, দ্যাট এর পূর্বের অংশ অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ, তাই না? দ্যাট থেকে শুরু হয়েছে, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে আমাদের যে মূল স্ট্রাকচার, এই যে সো, এই যে দ্যাট, মাঝখানে ডিলিশিয়াস সুস্বাদু, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সো ডট ডট দ্যাট, মাঝখানে অ্যাডজেক্টিভ। এরপর নিয়ম অনুযায়ী কি আসছে? আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি আসছে? অলমোস্ট এভরিওয়ান। অলমোস্ট এভরিওয়ান এটা সাবজেক্ট, এটা আমাদের এখানে সাবজেক্ট। এখন দেখো সাবজেক্টের পরে ক্যান বা মে, এখানে কি ক্যান বা মে লিখেছি? আমি লিখি নাই কিন্তু, কারণ কি দেখো অলমোস্ট এভরিওয়ান আর ম্যাঙ্গো দুই সাবজেক্ট কিন্তু সেম নয়। এখানে কিন্তু আগে সাবজেক্ট সেম ছিল, যে দ্য ম্যান সেই হি, যে দ্য ম্যান সেই হি। এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন। যদি সাবজেক্ট ভিন্ন হয়, যদি উভয় ক্লজের সাবজেক্ট সেম না হয়, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি উভয় ক্লজের সাবজেক্ট সেম না হয়, তাহলে হাবোধক সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তুমি ক্যান বাদে নরমাল যে প্রেজেন্ট সিম্পল টেন্স এই টেন্সে করো, তাহলে সেটা কারেক্ট। ক্যান যে রাখতেই হবে এমন কোনো কথা নেই। ক্যান বাদ দিয়ে মূল যে ভার্ব, এই মূল ভার্ব দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ক্যান রাখাটা রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়, ম্যাঙ্গো আর অলমোস্ট এভরিওয়ান দুই ক্লজের সাবজেক্ট দুটি তারা সেম নয়, এই কারণে আমি এখানে ক্যানটাকে না রেখে অলমোস্ট এভরিওয়ান জাস্ট ভার্ব এভরিওয়ান ফ্রম প্রেজেন্ট ফ্রম টু ইট ইট। আশা করি বুঝতে পারছো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে আমরা ক্যান বাদ দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি। এই আজকে আমাদের সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট এটা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা কয়েকটা সেন্টেন্স লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখো এখানে আমি 6টি সেন্টেন্স লিখেছি নবম দশম শ্রেণীর টেস্ট পেপার থেকে, নবম দশম শ্রেণীর যে ইংরেজি টেস্ট পেপার সেখান থেকে। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, এখানে সো দ্যাট এর ব্যবহার। দেখো সো দ্যাট মানে এইটা, উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, আমাদের ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করা উচিত। উদ্দেশ্য কি? ইন্সপায়ার করার উদ্দেশ্য কি? প্রথমে সাবজেক্ট সো দ্যাট দে ক্যান, যেহেতু সো দ্যাট এর ব্যবহার সাবজেক্টের পরে ক্যান আসবে কারণ প্রেজেন্ট সিম্পল টেন্স, দে ক্যান cultivate the habit of reading books, তাদের মধ্যে যেন বই পড়ার অভ্যাসটা গ্রো করে, তাদের যেন বই পড়ার
অভ্যাসটা তারা চর্চা করে, সেটাই আমাদের কি করা উচিত। সে কারণে আমাদের স্টুডেন্টকে ইন্সপায়ার করা উচিত। তাহলে উদ্দেশ্য হচ্ছে দে ক্যান কালটিভেট দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। দেখো সো দ্যাট এর পরবর্তী অংশে গঠন হচ্ছে দে, এরপরে হেল্পিং ভার্বটি ক্যান, এরপরে মূল ভার্ব V1। তাহলে উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান কালটিভেট দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। 2 নাম্বার, দ্য বয় ওয়াজ সো উইক ইন ম্যাথমেটিক্স। দেখো এখানে সো আছে, এরপরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে অবশ্যই সো পরে যদি একটা অ্যাডজেক্টিভ আসে তাহলে অবশ্যই এখানে কি আসবে, দ্যাট আসবে। কারণ সো ডট ডট দ্যাট মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে, কিন্তু সো দ্যাট তো একসঙ্গে বসে। এখানে সোর সঙ্গে কি দ্যাট আছে না, সোর পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে সো ডট ডট দ্যাট, এখানে একটা দ্যাট আসবে প্রথমে। তাহলে এটার অর্থ কি, এতই যে বালকটি গণিতে এতই কাঁচা যে, এতই দুর্বল যে সে কখনোই গণিতে পাস করতে পারতো না, কারণ ঘটনা পাস্ট। তাহলে হি কুড নেভার পাস ইন ম্যাথমেটিক্স। হি কুড নেভার পাস ইন ম্যাথমেটিক্স। বালকটি গণিতে এতই দুর্বল ছিল যে সে কখনোই গণিতে পাস করতে পারতো না। এই যে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট এত যে। Some dwellers are so poor. Same case, এখানে সোর পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তো স্বাভাবিকভাবে এখানে একটা দ্যাট আসবে। এখন কি প্রেজেন্ট সিম্পল টেন্স, দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান বা মে। তাহলে some dwellers বস্তিবাসীরা এত গরিব যে, বস্তিবাসীরা এত গরিব যে they cannot eat daily, তারা নিয়মিত খেতে পারে না। They cannot eat their daily necessities, daily things. They cannot eat daily. তো দেখো he was so lazy, স্বাভাবিক এখানেও so lazy এর পরে কি আসবে, that, তার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। এখন এখানে ছিল একটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্স, এখানে ছিল আর, এটা কিন্তু was। তো that এর পরে কি আসবে, সাবজেক্ট আসবে, এবং সাবজেক্টের পরে could বা might। তাহলে he was so lazy that he could not do any job। সে এতই লাজুক ছিল যে সে কোনো জব করতে পারতো না, সে কোনো কাজ করতে পারতো না। দেখো বুক লাভার্স গ্যাদার ইন দা বুক ফেয়ার, সো দ্যাট, এখানে কিন্তু সো ডট ডট দ্যাট নয়, এখানে সো দ্যাট। এই সো দ্যাট কি বুঝায়, উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হয়, উদ্দেশ্য বুঝাতে। তাহলে বই প্রেমীরা যারা বইকে ভালোবাসে তারা বই মেলায় কি করে, গ্যাদার করে, জমা হয় বা যায়। বুক লাভার্স গ্যাদার ইন দা বুক ফেয়ার, বই প্রেমীরা যারা বইকে ভালোবাসে তারা বই মেলায় যায়। যার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, ঘুরতে যায় না, বই কিনতে যায়। তাহলে সো দ্যাট দে, ঘটনা কি এটা, প্রেজেন্ট, দে ক্যান পারচেস দেয়ার বুকস। দে ক্যান পারচেস দেয়ার বুকস, তাদের যে বইগুলো, বা পারচেস দেয়ার ফেভারিট বুকস, তাদের যে প্রিয় বইগুলো সেগুলো কেনার জন্য তারা বই মেলায় যায়, বই মেলায় গ্যাদার করে। মেনি ডিসঅনেস্ট পিপল কাট ট্রিজ, এখানেও সো দ্যাট, এটা উদ্দেশ্য। অনেক অসৎ মানুষ গাছ কাটে, উদ্দেশ্য কি, অবশ্যই অর্থ, ইনকাম। তাহলে মেনি ডিসঅনেস্ট পিপল কাট ট্রিজ সো দ্যাট দে, সাবজেক্ট, ডিসঅনেস্ট পিপল আছে, সাবজেক্ট দে, প্রেজেন্ট টেন্স, দে ক্যান আর্ন মানি। তাহলে আশা করি তোমাদের এই যে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট, এই দুটি স্ট্রাকচার নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, এটা দূর হয়ে যাবে এই কাজটি দেখার পরে। তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।